এই যে তুমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, অনেক ভালো পড়াশোনা করেছো, তারপরেও তোমার রেজাল্ট ভালো হয়নি। এর পেছনের অন্যতম কারণ হচ্ছে তোমাকে যেই সময়টুকু দেওয়া হয় পরীক্ষার হলে সেই সময়টুকুতে তুমি কাজে লাগাতে পারো না ঠিকভাবে। দেখো, তোমাদেরকে 2.5 ঘন্টায় 60টি সৃজনশীল প্রশ্ন লিখতে দেওয়া হয়। অনেক অনেক ভালো শিক্ষার্থীকে দেখেছি যারা কিনা অনেক ভালো প্রস্তুতি নিয়ে প্রশ্ন দেখে ভাবছে যে আরে সব তো আমার কমন, আমি তো সব পারবো। কিন্তু তারা যখন পরীক্ষার হল থেকে বের হয় তখন আফসোস করে, হায় হুতাশ করে। কারণ তার হাতে যেই 2.5 ঘন্টা মানে হচ্ছে 150 মিনিট রয়েছিল, সে 150 মিনিটে সুন্দরভাবে কাজে লাগায়নি। মানে হচ্ছে তার 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে 60টা প্রশ্ন লিখতে হবে, তার মানে প্রতি প্রশ্নে তার বাজেট হচ্ছে 21 মিনিট। কিন্তু সে যেটা করেছে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন দেখলো, আয় রে এত মানে আমার এত মানে কমন প্রশ্ন, সে এত এক্সাইটেড ছিল, প্রথম প্রশ্ন লিখতে গিয়ে সে 35 মিনিট শেষ করে দিয়েছে, 40 মিনিট শেষ করে দিয়েছে। সো এরকম কিছু ভুল স্ট্র্যাটেজি তোমাদের মাঝে আজকে আমি উপস্থাপন করব, যেই ভুল স্ট্র্যাটেজিগুলো তোমাকে পরিহার করতেই হবে। যদি তুমি পরিহার না করো তাহলে শুরুতে ফিটফাট, শেষে কালাইঘাট, এরকম অবস্থা তোমাদের হবে। সো আমি তোমাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরছি, খুব মনোযোগ দিয়ে শুনবে এবং পরীক্ষার হলে এই কথাগুলো তোমরা মেনে চলার চেষ্টা করবে। সো আমি দেরি না করে দেখাচ্ছি। প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে লোভ সামলাতে হবে। প্রথম হচ্ছে কি করতে হবে? লোভ সামলাতে হবে। হ্যাঁ, এই তোমাকেই বলছি, লোভ সামলাতে হবে। ধরো তোমার এই 2.5 ঘন্টা 60টা প্রশ্ন লিখতে হবে। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, পাঁচটা প্রশ্ন, ছয়টা প্রশ্ন, আর হচ্ছে কি 60টা প্রশ্ন। এই 60টা প্রশ্ন লিখলেই কিন্তু তোমার A+-এর সম্ভাবনা বেড়ে যাবে, ভালো রেজাল্টের সম্ভাবনা বেড়ে যাবে। বাট তুমি দেখলে যে তোমার সব প্রশ্ন কমন, লিখতে গিয়ে যখন 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেল তখন দেখলে তোমার এখনো 1.5টা প্রশ্ন বাকি, মানে একটা, এবং তুমি যেটাতে আছো সেটা হচ্ছে অর্ধেকে আছো। 1.5টা হতে পারে, 2টা হতে পারে। তখন কি করবা? তখন হচ্ছে যে একবারে দুমধাম লেখা শুরু করছো। এই জন্য প্রথমেই যে কথাটা বললাম সেটা হচ্ছে তোমাকে লোভ সামলাতে হবে। হ্যাঁ, তুমি জানো এই প্রশ্নটা তুমি আরও লিখতে পারতে, প্রথম অথবা দ্বিতীয় প্রশ্ন অথবা তৃতীয় প্রশ্ন, এটা আরও চাইলে সুন্দরভাবে লিখতে পারতে, আরও অনেক অনেক লিখতে পারতে। কিন্তু দেখো, তুমি যতই সুন্দর লিখো তোমাকে তো 10-এর মধ্যে 11 দিতে পারবে না, তাই না? বাট তুমি এটা সুন্দর করে লিখতে গিয়ে যখন 7 নম্বর প্রশ্নটা তুমি লিখলে তখন তুমি সুন্দরভাবে আর উপস্থাপন করার সময় পেলে না, তাড়াহুড়া করে যা আসছে ধুমায় খালি লিখে আসছো। তাহলে দেখো, তুমি এইখানে লিখে আসছো যে তোমাকে স্যার হচ্ছে যখন দেখলো যে তুমি ভালোভাবে লিখলা না তখন এখানে 10-এ 5 দিল। আবার এরকম হয়েছে, এই সুন্দরভাবে লিখতে গিয়ে 6 নাম্বার লেখা হয়েছে বা 7 নাম্বার শুরু করতে করতে খাতা নিয়ে গেছে। সো এই ক্ষেত্রে দেখো তোমার কিন্তু 10 নাম্বারই চলে গেছে, এইখানে 5 নাম্বার। তুমি এইভাবে যদি ভুল করেও থাকো তাহলে হচ্ছে 5 নাম্বার চলে গেলে এখানে 10 নাম্বার চলে গেল। বাট এখানে কিন্তু তুমি 10 নাম্বার থেকে 1টি নাম্বারও বেশি পাবে না। এই জন্য লোভ সামলাতে হবে। কি করতে হবে? লোভ সামলাতে হবে। এবার আসো দ্বিতীয় যে বিষয়টা তোমরা একটু পরিহার করবে, দ্যাট মিনস এই কথাটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে তোমরা অনেকে যে কাজটা করো, ধরো হচ্ছে তুমি একটা প্রশ্ন লিখলে, ধরো 2 নং প্রশ্নের উত্তর, তুমি 2 নাম্বার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে ধরো তুমি ক লিখেছ, কিন্তু খ নাম্বারটা তোমার মনে পড়ছে না। এই খ নাম্বারটা মনে করতে 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 ইস কি যেন পড়ছি কি যেন পড়ছি কি যেন পড়ছি, এইখানে কিন্তু তোমার 3 মিনিট চলে গেছে। এমনিই তোমার হাতে সময় নাই, তারপর আবার তুমি এটা চিন্তা করতে কি 3 মিনিট চলে গেল। এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই বিষয়টা টোটালি পরিহার করবা। হ্যাঁ, তোমার ক লেখা হয়েছে, সুন্দরভাবে খর জন্য তুমি জায়গা রেখে দাও, জায়গা রেখে এরপরে গতে চলে যাও, এরপরে ঘ লিখে ফেলো। এইভাবে যদি তুমি মানে স্কিপ মেথড, যেটাকে আমরা বলি স্কিপ মেথড, ধরো তোমার মাথায় যেটা এখন আসতেছে না, ওকে পরে আসবে, তুমি ওটুক জায়গায় কি করে রাখো, খালি রেখে দাও। অ্যান্ড দেন যখন তোমার বাকিগুলো লেখা শেষ তখন তুমি এটা মনে করার চেষ্টা করো, লেখার চেষ্টা করো। তাহলে কিন্তু এই জায়গাটা তোমার ভালো হবে এবং তুমি ওই সময়ের মধ্যে লিখে নিতে পারবা। এবার আসো 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের মধ্যে এমন একটা ভুল ধারণা আছে যে হাতের লেখা সুন্দর হলেই মনে হয় যে নম্বর বেশি পাবে। হ্যাঁ, হাতের লেখা একটা ফ্যাক্ট, বাট তুমি যদি পুরো প্রশ্নের উত্তর না লিখতে পারো হাতের লেখাতে কি হবে? অনেকে যে কাজটা করে, আমি 3 নাম্বার বিষয়টা তোমাদের বলছি, অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে একবার হাতের লেখার সুন্দরভাবে একবারে সুন্দর করে গুটু গুটু করে লিখে, প্রথম খুব স্লোলি লিখে,
ঠিক আছে, খুব স্লোলি লিখে, স্লোলি লিখতে গিয়ে সে ভাবে যে ও হাতের লেখা তো সুন্দর হয়েছে, তার মানে আমি মনে হয় একটু নাম্বার বেশি পাবো। এই হাতের লেখা সুন্দর করতে গিয়ে তার টাইম মেনটেন করতে পারে না, আর এই কারণে অনেক শিক্ষার্থী নম্বর কম পাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে হাতের লেখা সুন্দর হতে হবে এটা কোনো বিষয় না, তুমি কি উপস্থাপন করলে, তুমি প্রাসঙ্গিকতা কতটুকু রাখলে, তুমি পুরো অ্যান্সার করতে পারলে কিনা, সেটা হচ্ছে ফ্যাক্ট। সো এখানে হাতের লেখা সুন্দর হতে হবে এরকম বিষয় না। আর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের হাতের লেখা স্লো। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে বলবে ভাই আমার হাতের লেখা খুব স্লো, আমি কি করব? আচ্ছা, যাদের হাতের লেখা স্লো তাদের জ্ঞাতার্থে বলছি, তুমি টু দ্য পয়েন্ট লিখবা। আমি আবার বলছি, টু দ্য পয়েন্ট লিখবা, এবং তোমার মাথায় থাকবে যে তুমি যে উত্তরটা দিচ্ছ প্রশ্নের সাথে প্রাসঙ্গিকতা অন্যদের চেয়ে একটু বেশি। স্বাভাবিকভাবে অন্যরা একটা জিনিস বুঝাতে গিয়ে অনেক 1 পেজ 1.5 পেজ 2 পেজ লিখে ফেলে, বাট তুমি ওটা বুঝাতে গিয়ে একটু, যেহেতু তোমার স্লো, সেই ক্ষেত্রে তোমার হাত স্লো হোক। স্বাভাবিকভাবে আমি যদি বলি হ্যাঁ তোমার হাতের লেখা আরও কি করো, স্লো না করো, ফাস্ট করো, আমি বললেই কিন্তু তুমি এখন পারবা না। হ্যাঁ, তবে তোমাদের কাছে একটা পরামর্শ, সেটা হচ্ছে এখন থেকে তোমরা একটু বেশি বেশি লিখো, তাহলে ফাস্ট হবে। দ্রুত লেখার চেষ্টা করো, দেখবা যে আস্তে আস্তে সেটা চর্চার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি তোমাকে এখন বলবো না হ্যাঁ এখনই তোমরা এটা করে ফেলো, তোমাদের এটা হয়ে যাবে। হ্যাঁ, ওইটা তোমরা প্র্যাকটিসে রাখো হাতের লেখা ফাস্ট করার জন্য। বাট তোমাদের যাদের হাতের লেখা একটু স্লো, তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্নের অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার। তোমার মাথায় যদি থাকে, হাতটা যদি একটু কমও চলে, তুমি যদি সঠিক সময়ে সেটার প্রাসঙ্গিকতা রেখে লিখে দিয়ে আসতে পারো, দেখবা যে তোমার অনেক বন্ধু লুজ পেপার নিচ্ছে, এক্সট্রা পেপার নিচ্ছে, তাদের চেয়ে বেশি নম্বর পাবে। সো এই বিষয়টা মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমার নম্বরও বাড়বে, আর 2.5 ঘন্টার ভিতরে তুমি সুন্দরভাবে দিয়ে আসতে পারবা। সো যাদের হাতের লেখা স্লো, টেনশন করার কিছু নাই, তুমি অ্যাকুরেসিটা বেশি রাখবা, তাহলে কিন্তু তোমার নাম্বার আসবে। সো এই বিষয়গুলো তোমাদেরকে বললাম। তোমরা অনেকেই আছো যারা কিনা এই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে না করার কারণে তোমরা অনেকে ভালো রেজাল্ট থেকে বঞ্চিত হচ্ছ। সো তোমাদের সামনে যেই পরীক্ষা হোক না কেন, তোমরা এইভাবে যদি পড়ো, ইনশাল্লাহ ভালো করবে, আমার বিশ্বাস। সো তোমাদের সাথে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা হলো, আশা করি তোমরা সেই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবে, এবং আমার বিশ্বাস এই কয়েকটা বিষয় যদি মাথায় রেখে তোমরা পরীক্ষার হলে লিখো, তোমরা অনেক ভালো করবে। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের উদ্দেশ্যে বলছি, এসএসসি পরীক্ষার পরে তোমাদের যেই স্বপ্নটা তোমরা বাস্তবায়ন করতে চাও, যেই স্বপ্নের জন্য অনেক স্টুডেন্ট দিনরাত পরিশ্রম করে যায়, হাজার হাজার শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে নিজেকে যোগ্য বানাতে চায়, নিজের একটা আসন নিশ্চিত করতে চায়, নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চায়, সেটা হলো এইচএসসির পরবর্তীতে যেই অ্যাডমিশন যুদ্ধ, মানে হচ্ছে যে ভর্তি যুদ্ধ, সেই ভর্তিযুদ্ধতে তোমাকেও কিন্তু কি অংশগ্রহণ করতে হচ্ছে। সো তোমরা যারা এই অ্যাডমিশনে এইচএসসির পরে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের অ্যাডভান্স টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ, এবং এইটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কমার্সের স্টুডেন্টদের জন্য, এবং মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য রয়েছে। তোমরা যারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, তাদের জন্য আমাদের এই আয়োজন। আমরা গত 4টি বছর ধরে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নজয়ের সারথি হিসেবে থাকতে পেরেছি। আশা করি তোমাদেরকে পেলে, তোমাদের সাথে, তোমাদের পরিশ্রমের সাথে আমাদের চেষ্টা, আমাদের ডেডিকেশন একসাথে করে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা উপহার দিতে পারবো। এই জন্য টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ। সো আমাদের এই কোর্সটির যে ফি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের একবার পরীক্ষার আগ পর্যন্ত, বাট এখন হচ্ছে ডিসকাউন্ট চলছে। তোমরা যারা আগে থেকে ভর্তি হবে তাদের তো অবশ্যই কিছু অপরচুনিটি আছে। সো দেরি না করে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য কল করো 01810103012 এই নম্বরে। দেখা হবে বিজয়ে, কোনো বিজয়ের মঞ্চে, একসাথে গাইব গান ইনশাল্লাহ। আমাদের মুখের হাসি, তোমাদের মুখের হাসিতে পূরণ হবে তোমার বাবা মায়ের স্বপ্ন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।